আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির, রহস্য, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর, রাজনীতি রিলেটেড। সো আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি। রাতের খাওয়া দাওয়া শেষে ঘরে যাওয়ার জন্য উদ্যত হবে তখনই পূর্ণতা এসে ডেকে নিয়ে গিয়েছে ভূমিকে। কি যেন কথা বলবে। সব পরিকল্পনা তো আর একা করা যায় না, এক্ষেত্রে ভূমিকেও জড়াবে। ভূমির সমীপে বসে বলল, তোমাকে কানাকানি একটা কথা বলি। ভূমি বিছানার উপর ভালো করে বসে বলল, কি কথা গো রায়বাঘিনী ননদিনী? পূর্ণতা ফিসফিসিয়ে বলল, আগামী 14ই ফেব্রুয়ারি বড় ভাইয়ের জন্মদিন। প্রলয়ের জন্মদিনের কথা শুনে ভূমি ভাবতে শুরু করলো, হাতে আর মাত্র 8 দিন। লোকটা তার জন্য অনেক করেছে, তারও তো কিছু করা উচিত, কিন্তু কি করবে? ভূমিকে চুপ থাকতে দেখে পূর্ণতা আবারও বলল, আমাদের বড় ভাই ভীষণ স্পেশাল, তার তো ভালোবাসার দিনেই জন্ম। ভালোবাসার দিন? পুষ্পিতা বলল, এ বাবা, তুমি জানো না 14ই ফেব্রুয়ারি তো ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। আমার জানা ছিল না। এদিকে প্রলয় অনেকক্ষণ ধরে ভূমির জন্য অপেক্ষা করছে। পূর্ণতা পুষ্পিতার ঘরে আড্ডা দিচ্ছে ভূমি। প্রলয়ের জন্মদিনে ওরা কি কি করবে সেটা ভূমিকে বলেছে। ভূমিও তাদের কথার গভীরভাবে মনোনিবেশ করেছে। প্রলয় তার ঘর থেকে বেরিয়ে এলো। পূর্ণিতা পুষ্পিতার ঘরে কথাবার্তার আওয়াজ ভেসে আসছে। আমরা কিন্তু খুব আনন্দ করবো সেদিন, এবারের জন্মদিন একটু বেশি স্পেশাল বড় ভাইয়ের জন্য। পুষ্পিতার কথার মাঝে দরজার কাছে থেকে প্রলয় গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ভূমি ঘরে আসা। রাজবাড়ি সেই কণ্ঠস্বরের আচমকা পিলে চমকে উঠল ভূমি। তার পাশ থেকে সরে বসলো পূর্ণিতা পুষ্পিতা। মেকি এসে পুষ্পিতা বলল, বড় ভাইয়া ডাকছে, তুমি ঘরে যাও ভাবিমণি। ভূমি কিছু বলল না, বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে গেল। সোজা চলে এলো নিজেদের ঘরে। ঘরে এসে প্রলয়কে কোথাও পেল না। এই ঘর তো লোকটা তাকে ডেকে আনলো এই মাত্র। এরই মাঝে আবার কোথায় চলে গেল? ওয়াশরুমের দরজাও তো বন্ধ। ধোঁয়াময় হয়ে গিয়েছে বারান্দা। কারো পদচারণা অনুভূত হতে জ্বলন্ত সিগারেট বাইরে ছুঁড়ে ফেল প্রলয়। হাত দ্বারা ধোঁয়া বিলীন করার চেষ্টা করলো। ভূমি এসে পাশে দাঁড়িয়েছে ইতিমধ্যে। সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পেরে কিছুটা কেসেও উঠল। বারান্দা এক মুহূর্তের জন্য দাঁড়াতে দিল না প্রলয়। ভূমির হাত ধরে ঘরে নিয়ে এলো। আয়নার সামনে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল ভূমিকে। কৃপাদেশে সিক্ত কোমল স্পর্শে শিশির করে উঠল সর্বাঙ্গ। আবেশে দু চোখ বুঝে এলো ভূমির। কানের কাছে ফিসফিসিয়ে প্রলয় বলল, কোথায় রাত হয়েছে, বরকে একটু সময় দেবে তা না, বসে বসে আড্ডা দিচ্ছ। একটু বসেছিলাম। বসে তো তুমি আমার সামনেও থাকতে পারতে। যাই হোক, এর শাস্তি তো তোমাকে পেতে হবে। ভূমি চোখ মেলে তাকালো মুখ তুলে প্রলয়কে দেখে বলল, শাস্তি? হ্যাঁ, শাস্তি। সারা রাত আমার মাথা টিপে দেবে। ভূমির আড়ালে ঠোঁট চেপে হাসলো প্রলয়। শাস্তি দেবার কথাটা নিছকই মজা করেই বলেছে, তবে ভূমিকে দেখে মনে হচ্ছে মেয়েটা সত্যি সত্যি ভেবে নিয়েছে। যাক, ভালোই হয়েছে, মেয়েটাকে আর একটু জ্বালাতন করার সুযোগ পেল। সরে দাঁড়িয়ে ভূমি নিয়ে গিয়ে বসালো সরে দাঁড়িয়ে ভূমিকে নিয়ে বসালো বিছানায়। দরজা আটকে ঘুমবাতি জ্বালিয়ে দিল প্রলয়। এরপর নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। ভূমি আছড়া হয়ে বসেছে, কোমল হাত ছোড়া নিজের চুলের উপর রেখে। প্রলয় চোখ বন্ধ করে ভূমিকে বলা, মাথাটা টিপে দাও। প্রলয়ের কথা অনুযায়ী মাথা টিপে দিতে শুরু করলো, কিন্তু কাজটা বেশিক্ষণ স্থায়ী হলো না। ভূমিকে টেনে নিজের পাশে শুয়ে দিল প্রলয়। আচমকা এমন হওয়াতে কিছুটা ভয় পেয়ে গেল ভূমি। পরক্ষণে নিজেকে সামলে নিল। বক্ষস্থল চেপে রেখেছে ভূমিকে। নবদিত প্রত্যুষে ঘুম ভাঙল ভূমির। গভীর ঘুমে আচ্ছন্ন প্রলয় অন্নপাশ হয়ে শুয়েছে। আলগোছে উঠে বসলো ভূমি। বালিশে পড়ে থাকা ওড়নাটা গায়ে জড়িয়ে নিল। ঘড়িতে তখন 6:30 বাজে। এই সময় মনে হয় না কেউ উঠেছে বলে। পেটে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে ভূমির। বিছানা ছেড়ে উঠে গিয়ে বাতায়ন খুলে দিল। ছাই পেগে প্রাতকালের শীতল হাওয়া আশ্রে পড়ল পুরো ঘরময়। রোদ ওঠেনি এখন। ওয়ার্ড্রোব থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল ভূমি। একেবারে গোসল করে বের হবে। বেশ অনেকটা সময় পর ঘরে ফিরে এসে প্রলয়কে কোথাও পেল না ভূমি। বিছানাও গুছিয়ে রাখা। ভূমি অবাক হলো। তার চেয়ে বেশি লজ্জাবোধ করলো বিছানায়
অন্য চাদর বেছানো দেখে নিশ্চয়ই এমপি মশাই গুছিয়েছেন। অবাকের থেকেও চরম অবাক হলো ভূমি। প্রলয়কে ঘরে আসতে দেখে ভূমি জিজ্ঞেস করলো, আজ এত তাড়াতাড়ি উঠে আপনি কি কোথাও গিয়েছিলেন? আমাকে মিস করছিলে বুঝি? না মানে আমি জিজ্ঞেস করছিলাম। একটু বাইরে গিয়েছিলাম, আমার জন্য এক মগ কফি নিয়ে এসো। আচ্ছা। কফি বানাতে খুব বেশি সময় লাগেনি। সাবিনা তাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। কফি মগ নিয়ে ভূমি আবারও ঘরে ফিরে এলো। কিছুটা ক্লান্ত লাগছে তার। প্রলয় বেলকুনিতে দাঁড়িয়ে রয়েছে, ভূমি সেখানেই গেল। কফির মগ এগিয়ে দিল প্রলয়ের হাতে। কফি নিয়ে কিনু হেসে প্রলয় বলল, তোমার প্রয়োজনীয় জিনিসটা ওয়ার্ড্রোবের উপরের ড্রয়ারে রাখা আছে, তুমি বিশ্রাম নাও, নিচে যাওয়ার প্রয়োজন নেই। আমি তোমার খাবার ঘরে নিয়ে আসছি। বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল প্রলয়। জ্যাপজ্যাপ করে তার যাওয়ার পানে চেয়ে রইল ভূমি। লজ্জা এতক্ষণ চোখ তুলে তাকাতেই পারছিল না সে। লোকটা বুঝে ফেললো, ইস অনাকাঙ্ক্ষিত লজ্জা জেকে বসেছে। মেইলি সমস্যার কথা কি করেই বা এমপি মশাইকে জানাবে সে? এগুলো ঢোল পিটিয়ে বলার মতো জিনিস নাকি? এরপর আর ঘর থেকে বের হয়নি ভূমি। প্রলয় তাকে বের হতে দেয়নি, বরঞ্চ ভূমির নাস্তাটা পর্যন্ত ঘরে এনেই খাইয়ে দিয়েছে। সুস্মিতা পূর্ণতা তৈরি হয়ে বসে রয়েছে। আজ তাদের স্কুলে ফেয়ারওয়েল। সকাল 11টায় স্কুল থাকতে হবে, অথচ পুষ্পিতা এখনো তার চুল বাঁধেনি। মেয়েটা সব সময় কাজে অলস। বিরক্তি নিয়ে পূর্ণতা জিজ্ঞেস করলাম, এই পুষ্প, তোর কি হলো? নাকি আমি তোকে ফেলেই চলে যাব? আমার বারবি ব্যান্ডটা দে তো পূর্ণ। তপ্ত নিঃশ্বাস ফিরে বিছানার উপর থেকে হেয়ার ব্যান্ড নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে পুষ্পিতা। দুটোকে তাড়া দিতে মাধুরী ছুটে এলেন। প্রলয় সেই কখন থেকে বৈঠকখানে অপেক্ষা করছে পূর্ণতা পুষ্পিতার জন্য। এই দুই বোনের জন্য তারও আজ দেরি হচ্ছে। মাধুরী এসে দেখলেন পুষ্পিতা এখনো আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। তিনি বাজ খাই কঞ্চে বলেন, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। এই পুষ্প, তুই তাড়াতাড়ি চুল বাঁধবি, তোদের বড় ভাইয়া কিন্তু অপেক্ষা করছে। দেরি হলে তোদের দুটোকে ফেলেই চলে যাবে। পূর্ণতা বলল, আমি অনেক আগেই তো তৈরি হয়ে গেছিলাম মা, তোমার ছোট মেয়েই তো লেট লতিফ। কাঁধে ব্যাগ ঝুলিয়ে মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি রেডি, চল পূর্ণ। ঘর থেকে বেরিয়ে গেল তিনজনে। পূর্ণতার বিনুনি ঠিক করে দিলেন মাধুরী। পুষ্পিতার খানিকটা এলোমেলো। মেয়েকে থামিয়ে হাত দিয়ে ঠিক করলেন তিনি। দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নামলো পূর্ণতা, পুষ্পিতা। পেছনে মাধুরী আসছে। বৈঠকখানার কাছে এসে দুবোনে একসঙ্গে বলে উঠল, বড় ভাইয়া আমরা রেডি, যাওয়া যাক। তোমাদের স্কুলে পৌঁছে দিয়ে আমার কাজে যেতে হবে। প্রলয় যখন রেগে থাকে তখনই পূর্ণতা পুষ্পিতাকে তুমি বলে সম্বোধন করে। দু বোন বুঝতে পারলো তাদের ভাই রেগে গেছে শুধুমাত্র তাদেরই জন্য। চুপচাপ সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল দুটোতে। প্রলয়ও তার মায়ের কাছে বলে বেরিয়ে পড়ল, দেরি হচ্ছে তার। বিকেলে মোবাইল সার্ভিসিং এর দোকানের সামনে অর্পণ তার বাইক থামিয়েছে। হসপিটালে পৌঁছতেই হাত থেকে পড়ে উপরে স্ক্রিন ভেঙে গিয়েছিল। সকাল থেকে ফোনটা বন্ধ। মেকানিক অপেক্ষা করতে বলেছে, 1 ঘন্টা সময় লাগতে পারে। ভেতরে অপেক্ষা করছিল অর্পণ। এতক্ষণে হয়তো ঠিক হয়ে গেছে। বারবার হাত ঘড়ি দেখছে সে। ঘন্টাখানিক সময় পর মেকানিক ছেলেটা এসে অর্পণের ফোনটা দিয়ে দিল। বিল পে করে অর্পণ সার্ভিস দোকান থেকে বেরিয়ে গেল। ভেতরে এসি চলছিল বিদায় গরম অনুভব হচ্ছিল না। এখন কেমন ভাবছে গরম লাগছে। বাইকের সামনে দাঁড়িয়ে হেলমেট পরতে নিল অর্পণ। পেছন থেকে চেনা কণ্ঠস্বর ভেসে এলো যেন, ফোন কোথায় আপনার? সে কখন থেকে আমি আপনাকে কল করছি। এই সময় ইরাকে দেখে সহজে অবাক হলো অর্পণ। উচ্ছ্বাসিত কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে টপকালে? দেখতে পাচ্ছেন তো ভারী লাগেজটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, সাহায্য করুন আমাকে। সাহায্য করতে আমার বই গেল। তাহলে সামনে থেকে সরুন। এই রিক্সা, দাঁড়ান মামা। লাগেজ তুলতে নিলেই অর্পণ তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করল, তোমাকে আমি যেতে বলছি। যখন বললাম লাগেজটা ধরতে তখন তো ধরলেন না, এখন দয়া দেখাতে হবে না। কোথায় উঠেছ? আমি আমার প্রশ্নের জবাব পাইনি, তাই আপনার প্রশ্নের উত্তর দিতেও আমি বাধ্য নই। অর্পণ আর কিছু বলল না। ইরার কাছ থেকে লাগেজটা নিয়ে রিক্সায় উঠিয়ে দিল। ইশারায় ইরাকেও উঠতে বলল। মুখ ঝামটা দিয়ে ইরাও রিক্সায় উঠে বসল। অর্পণ রিক্সাওয়ালাকে বলল,
উনি যেখানে যেতে চাইছেন সেখানে নিয়ে যান। রিক্সা চলতে শুরু করেছে। অর্পণ বাইকে চড়ে বসলো। ধীর গতিতে বাইক চলছে রিক্সার পিছু পিছু। এক প্রকার ফলো করছে ইরাকে। জানতে চাইছে ইরা কোথায় উঠেছে। কালো রঙা গাড়িটা মালঞ্চনীরে প্রবেশ করেছে। ড্রাইভারের কাছে চাবি দিয়েই কলিং বেল চাপল প্রলয়। ড্রাইভার গাড়ি গ্যারেজে পার্ক করেছে। সাবিনা এসে সদর দরজা খুলে দিয়েছে। বৈঠকখানায় কেউ নেই এখন। প্রলয় সোজা রান্নাঘরে ঢুকলো। তাকে রান্নাঘরে ঢুকতে দেখে সাবিনা ছুটে এসে জিজ্ঞেস করলো, আপনার কিছু লাগবে ভাইজান? আমারও কন, আমি কইরা দিতেছি। পানি গরম করতে হবে, হট ওয়াটার ব্যাগে ভরে রাখবি। আচ্ছা ভাইজান। বৈঠকখানায় অপেক্ষা করলো প্রলয়। মিনিট 5 মধ্যে হুট করে হট ওয়াটার ব্যাগ আর গরম পানি ভরে নিয়ে এসেছে সাবিনা। তাকে ধন্যবাদ বলে প্রলয় তার ঘরে চলে গেল। চাদর মুড়ি দিয়ে বিছানার মাঝখানে মুচড়ে শুয়ে রয়েছে ভূমি। সকালের চিনচিনে ব্যথা এখন প্রবল আকার ধারণ করেছে। পেটে হাত চেপে শুয়েছে মেয়েটা। চোখ মুখ ফ্যাকাশে হয়ে রয়েছে। দাঁতের দাঁত চেপে ব্যথা নিবারণ করার চেষ্টা করছে ভূমি। প্রলয় গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, আর ইউ ওকে? ক্লান্ত আখি পল্লব ঝাপটালো ভূমি। অর্থাৎ সে ঠিক আছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না সে ঠিক আছে বলে। রথ চলা অবস্থায় পেটে ভীষণ ব্যথা হয়, সহ্য করা যায় না। প্রতিবার আম্মা তার জন্য গরম পানি করে বোতল ভরে দেন। সেই বোতল কাপড়ে মুড়িয়ে পেটের উপর রাখতে কিছুটা আরাম হয়। আজ আম্মা কাছে নেই। মনে মনে আল্লাহর কাছে সহ্য করার শক্তি চাইছে ভূমি। বিছানার অপর পাশে বসে নিজের বক্ষস্থলে নিস্তেজ ভূমির মাথা আলগোছে রাখলো। হাতে থাকা হট ওয়াটার ব্যাগ ভূমির পেটে চেপে ধরলো। মুখ তুলে একটিবার ক্লান্ত নেত্রে প্রলয়কে দেখলো। পরপরই আবার চোখ বন্ধ করলো ভূমি। এভাবেই স্থির হইল প্রলয়ের বুকে মাথা রেখে। ভূমির চুলে হাত বুলিয়ে দিতেই জিজ্ঞেস করলো প্রলয়, একটু আরাম লাগছে? তোমার সমস্যা হচ্ছে? আমাকে তো কল করে জানাবে। পিরিয়ড ব্যাপারটা একদমই নর্মাল। বিষয়টি নিয়ে এত হেজিটেট কেন করছো? আমার জন্য আপনাকে। ভূমির ঠোঁটে তর্জনী ছোঁয়ালো প্রলয়। মুখে বলল, হুশ, আমি শুধু তোমার শয্যাসঙ্গী নই, আমি তোমার জীবন সঙ্গী। মোড়ল বাড়িতে বৈঠকখানায় মেহরাব শিকদার ছাড়াও আরো 3 জন ডক্টর বসে রয়েছেন। সাদাত মোড়লও এখানে বসে রয়েছেন। খুব রাতে মোড়ল বাড়িতে পৌঁছেছেন মেহরাব শিকদার সহ বাকিরা। গাড়ি করে এসেছেন বিদায় জ্যামে আটকে পড়েছিলেন। কথাবার্তার এক পর্যায়ে মোর্শেদ শিকদারের নাম্বার থেকে কল এসেছে। এক্সকিউজ মি বলেই সকলের মাঝখান থেকে উঠে গেলেন মেহরাব শিকদার। কিছুটা দূরে দাঁড়িয়ে ফোন রিসিভ করলেন। ওপাশ থেকে মোর্শেদ শিকদার বলেন, তোকে একটা কারণে কল করলাম। কি হয়েছে ভাই? ঢাকা কবে ফিরবি? 1 সপ্তাহ খানেক পর। কিছু কি হয়েছে ভাই? প্রলয়ের বিয়ে উপলক্ষে একটা রিসেপশনের আয়োজন করতে চাইছি। তোকে তো জানিয়েছিলাম, তুইও বাড়িতে নেই। এক হাতে কি করব? আমি তো 1 সপ্তাহ মাঝেই চলে আসছি। ভাবি আর ফিরোজকে বল যা যা কেনাকাটা করার আছে করে নিতে। ভুলি। একটু নিশ্চিন্ত হলাম আমি। ফোন কেটে দিয়ে পুনরায় বৈঠকখানায় যেতে নিলে মুখোমুখি হলেন মহুয়ার সঙ্গে। এক দেখাতেই চিনে ফেললেন দুজনকে। মেহরাব শিকদার সৌজন্যতার খাতিরে হাসলেন খানিকটা, কারণ মহুয়ার সঙ্গে নাজমাও দাঁড়িয়ে রয়েছে। চিনেও নাচেন আর ভান করে রইলেন মহুয়া। নাজমাকে জিজ্ঞেস করলেন, উনি কে ভাবি? ইনি প্রলয়ের চাচা মেহরাব শিকদার, অর্পণের বাবা। নিটল পা দুটো চলে উঠল। পৃথিবীটা সত্যি গোল। পরিবারের দোহাই দিয়ে মেহরাব যেই সন্তানকে অস্বীকার করেছিল, সেই সন্তানই শিকদার বংশের বউ। ভাগ্য কি রঙ্গলীলায় না মেতেছে। ঠোঁট চেপে কান্না নিবারণ করলেন মহুয়া। 19 বছরের আগেই অতীত এখন ওনার চোখের সামনে। মহুয়ার সঙ্গে কথা বলতে বলতে কিছুটা ইতস্তত বোধ করছিলেন মেহরাব শিকদার। নাজমা চলে যেতে অস্বস্তি কাটিয়ে বলেন, গিয়েছি বোধ হয়। তাচ্ছিল্য করে হাসলেন মহুয়া। অন্যদিকে ফিরে বললেন, তোমাকে ভুলি কি করে, যেখানে সেই একই চোখ আল্লাহ আমার ঘরেই পাঠিয়েছে, যে চোখের প্রেমে অন্ধ হয়ে আমি নিজের জীবনটাই শেষ করে দিয়েছিলাম। বহু বছর লালন করা স্বপ্নকে মাটি চাপা দিয়েছি। যতবার তোমাকে ভুলতে চেয়েছি ততবারই মেয়েটার মুখ চোখের সামনে ভেসে উঠেছে। তোমাকে ঘৃণা করতে পারি, তাই বলে আমার অংশকে কি করে দূরে ঠেলে দিই? তোমাকে মনে রেখেছি শুধুমাত্র ঘৃণা করার জন্য।
আর এক মুহূর্ত দাঁড়ালেন না মেহরাব শিকদারের দিকে। রান্নাঘরে ছুটে গেলেন তিনি। অতীত তাহলে আজও পিছু ছাড়েনি। আজও মনে পড়ে 19 বছর আগের অভিশপ্ত জীবনের কথা। পড়াশোনা করার উদ্দেশ্যে ঢাকা শহরের বুকে পা রেখেছিল মহুয়া। বাবা ছিল দিনমজুর, যখন যা কাজ পেতেন সেটাই করতেন। বহু কষ্টে মেয়ের পড়াশোনার খরচ পাঠাতেন। গাফফার মিয়া, গ্রামে ওনাকে সবাই গফুর নামে চিনত। পড়াশোনার বদলে মহুয়ার নাচের প্রতি ঝোঁক ছিল ভীষণ। বাবার পাঠানো টাকা দিয়ে হল ভাড়া আর পড়াশোনার খরচ মোটেও হতো না। মাঝে মাঝে পায়ে হেঁটে চলাচল করতে হতো, আবার মাঝে মাঝে সারাদিন না খেয়ে কাটিয়ে দিতে হতো। প্রিয় বান্ধবীর কথায় 2টো টিউশনিও নিয়েছিল। হঠাৎ একদিন পরিচয় হয় মেহরাব শিকদারের সঙ্গে। কলেজ রোডের সামনে একটা ছোট্ট ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেখানে তাদের প্রথম দেখা হয়। প্রথম দেখায় লোকটাকে ভীষণ ভালো মানুষই মনে হয়েছিল। একজন অচেনা মানুষের জন্য যে এতটা করে, সে ব্যক্তি নিশ্চয়ই ভালো মানুষটাই হবে। মেহরাব শিকদারও সেদিন এক দৃষ্টিতেই দেখেছিলেন মহুয়াকে। সময় বসে থাকে না, ঠিকই নিজ গতিতে এগিয়ে যায়। এরপরের থেকে সবটা দিনই মেহরাব শিকদারকে কলেজ রোডের সামনে দেখা যেত। মাঝে মাঝে বাইক নিয়ে মহুয়ার পিছু নিতেন। ব্যাপারটা খুব ভালো লাগতো মহুয়ার। আবেগের বয়সে এসব ভালো লাগারই কথা। মনে মনে তিনিও যে মেহরাব শিকদারকে পছন্দ করতে শুরু করেছেন। নিজের অজান্তেই মন দিয়ে বসেছিলেন মেহরাব শিকদারকে। রীতিমতো প্রেম তরঙ্গে ভাসছিলেন মহুয়া। কিন্তু তিনি এটা বেমালুম ভুলে গিয়েছিলেন যে আবেগ দিয়ে জীবন চলে না। সকলকে লুকিয়ে দুজনে বিয়েটাও করে নিয়েছিল, যে বিয়েতে না ছিল সাক্ষী আর না ছিল কাবিননামা। সময় খুব ভালোই যাচ্ছিল। যে স্বপ্ন নিয়ে মহুয়া শহরে এসেছিলেন, সেই স্বপ্ন অর্থাৎ পড়াশোনা, নাচের সঙ্গে বাড়ল দূরত্ব তার। হঠাৎ জানতে পারলেন তিনি অন্তঃসত্ত্বা। ছোট্ট একটা প্রাণ নিজের মাঝে ধারণ করেছেন। খুশিতে পাগল প্রায় অবস্থা। খুশির সংবাদটা মেহরাব শিকদারকে জানাতেই তিনি বললেন বাচ্চা নষ্ট করে ফেলতে। তার নাকি পরিবার আছে, স্ত্রী, বাচ্চা আছে। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তে যখন এলো, তখনই প্রিয় মানুষের কুৎসিত সত্তার সাথে পরিচিত হলেন তিনি। সেদিন খুব করে কান্না করেছিলেন তিনি, ঠকে যাওয়ার জন্য নয়, নিজের করা ভুলের জন্য। মানুষ চিনতে তিনি মস্ত বড় ভুল করে বসেছিলেন। তবে থেমে থাকেননি তিনি। একাই নিজের আর অনাগত সন্তানের দায়িত্ব নেবেন বলে অনিন্দনগর ফিরে এলেন। গ্রামের মানুষের থেকে কম কটু কথা শুনতে হয়নি ওনাকে। তবুও নীরবে সব সহ্য করে গেছেন। ভুল থেকে শিক্ষা নিয়ে মেয়েকে একা হাতে মানুষ করে গেছেন। একা হাতে সবটা সামলানো খুব একটা সহজ ছিল না ওনার জন্য। বিছানায় উপর হয়ে ঘুমাচ্ছে অর্পণ। বালিশে থাকা ফোনটা ক্রমাগত বেজেই যাচ্ছে। সাদের ঘুমটা ভেঙে যাওয়া বিরক্ত সে। চোখ বন্ধ রেখে ফোন রিসিভ করে জিজ্ঞেস করলো, হ্যালো, কি বলছেন? ফোন স্ক্রিনে একটিবার তাকান মশাই। ঘুম ঘুম আধ বোঝা চোখে একবার দেখে নিল অর্পণ। ইরাবতী নামটা চলচল করছে। কণ্ঠস্বর শুনেই বুঝে নেওয়া উচিত ছিল। ঘুমের ঘোরে এতটা খেয়ালই হয়নি। ফোন কানে ধরে অর্পণ পুনরায় জিজ্ঞেস করলো, সাত সকালে এভাবে কল করে বিরক্ত করা মানে কি? 7 সকাল, তাই না? ঘড়ি দেখেছেন আপনি? 8:30 বাজছে। তো মানে উঠুন, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি তৈরি হন। কোথায় যাব? আজ হসপিটালে যাওয়ার তাড়া নেই। আপনাকে হসপিটালে যাওয়ার জন্য আমি কল দিইনি। তাহলে আপনি এক্ষুনি আমার সঙ্গে মিট করছেন। বললেই হলো। অবশ্যই, আমি আপনার জন্য গুনে গুনে 30 মিনিট অপেক্ষা করব। তাড়াতাড়ি তৈরি হয়ে ভার্সিটির সামনে আসবেন। এইটুকু বলেই ইরা থামল। নিঃশ্বাস নিয়ে আবার বলল, আর হ্যাঁ। বিরক্তি নিয়ে অর্পণ জিজ্ঞেস করলো, আবার কি হলো? নাস্তা করে তবেই বের হবেন। আমার কাছে বাড়তি টাকা নেই যে আপনাকে নাস্তা করাবো। খেয়ে আসবো না, রেস্টুরেন্টে বসে খাবো। বিল তুমি দেবে। আমার বইই গেছে। এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে চলে এসো। আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। কেউ একজন বলেছিল বুদ্ধি থাকলে বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া যায়। এখানে শ্বশুরবাড়ির কথা আসছে কেন? মারে, বিয়ের পর আমি তো আপনাদের বাড়িতেই উঠছি। এই যে আপনি কত বুদ্ধিমান, বিয়ের আগেই নিজের শ্বশুর বাড়ি থেকে ঘুরে গেলেন, এখন আবার আমাকে আপনাদের বাড়িতে যাওয়ার জন্য ডাকছেন। ফালতু লজিক নিজের কাছে রাখো। এলে আসবে, না এলে নাই। এত কথা শুনতে বাধ্য নই আমি। আপনি আসবেন না তো? না। সত্যি তো? কানে কি কম শোনো? বললাম তো আসবে না। তাহলে আমি পাড়ায়
পাড়ায় পাড়ায় রটিয়ে দেবো আপনার বদনাম। ইরা কল কেটে দিয়েছে। অর্পণ গাল এলিয়ে হেসে উঠলো মেয়েটার বাচ্চার মধ্যে। অল্পতেই রেগে যায় ইরা, এই জন্য মেয়েটাকে কারণে অকারণে রাগায় অর্পণ। অর্পণ ছটপট তৈরি হয়ে নিল। হসপিটালে আজ তার ডিউটি নেই। আরুষের নাম্বারে কল লাগান অর্পণ। কল রিসিভ হতেই বলল, বাবা পৌঁছেছে। বাবার নাম্বার বন্ধ কেন? অপর প্রান্তে থাকা আরুষের কথা কিছুই শোনা গেল না। অর্পণ আর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘরে ফিরোজা নাস্তা বানাচ্ছে। অর্পণ তাড়া দিতেই প্লেটে একটা ডিমের অমলেট আর দুটো তেল কম দিয়ে পরোটা বানিয়ে পাঠালেন সাবিনাকে দিয়ে। নিরুপদ্র বাহুডোরে আবদ্ধ ভূমি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। লোকটা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে নিজের সঙ্গে। বেলা হচ্ছে, লোকটা কেন বুঝতে চাইছে না? এক পর্যায়ে প্রলয়ের বুকের মধ্যিখানে চুপটি মেরে রইল ভূমি। সুযোগ পেয়ে প্রলয় তাকে আরো শক্ত করে চাপড়ে ধরল। ভূমির কানের কাছে ফিসফিসিয়ে বলল, এত সকালে উঠতে হবে না, তুমি ঘুমাও। পেটে ব্যথা করছে এখনো? দুপাশে মাথা ঝাঁকিয়ে বলল। কপালে উষ্ণ ছোঁয়া অনুভূত হতে চোখ মেলে তাকালো ভূমি। প্রলয়কে এতটা সমীপে দেখে লজ্জা পীড়িত ভূমি তার গায়ে চাদর জড়িয়ে বিছানা ছাড়লো প্রলয়। আর মোড়া ভাঙতে ভাঙতে বারান্দার দিকে গেল। গোলাপ গাছটায় হলুদ রঙা ফুল ফুটেছে। কাল সকালেও এটা শুধুমাত্র একটা ছোট্ট পুলি ছিল। অন্যদিকে সকালে মহুয়ার মুখে মেয়ের কথা শুনে খুবই কৌতূহল হলো মেহেরাব শিকদারের। সত্যিটা জানার আগ্রহ দাবিয়ে রাখতে পারছে না কিছুতেই। নাস্তার পর্ব চুকিয়ে মহুয়া বাকি কাজগুলো করছেন। সবকিছুতে আজ তাড়াহুড়ো করছেন তিনি। মেহেরাব শিকদারের সামনে পড়তে চান না কিছুতেই। এক গাদা কাপড় ভিজিয়েছিলেন সকালে, সেইগুলো এখন বাগানে মিলে দিচ্ছেন। রোদ আছড়ে পড়ছে সেখানটায়। কাপড় চোপড় শুকাতে খুব বেশি সময় লাগার কথা নয়। বালতি হাতে নিয়ে মহুয়া পেছন ফিরতে মেহেরাব শিকদারকে দেখতে পেলেন। লোকটা ওনাকে অনুসরণ করছে, কিন্তু কেন? লোকটাকে দেখে রাগের মাত্রা তরতর করে বাড়তে শুরু করলাম। একটা সময় যে ব্যক্তি ওনার সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষ ছিলেন, আজ তাকে দেখে ঘৃণা হয়। হৃদয় মস্তিষ্ক জর্জরিত হচ্ছে। মহুয়া বাগান থেকে প্রস্থান নিতে চাইলে মেহেরাব শিকদার বলে উঠলেন, তোমার মেয়ে কোথায় মহু? এটা জেনে তোমার কোনো কাজ নেই। মেহেরাব শিকদারকে ভয় দেখানোর উদ্দেশ্যে মহুয়া আবারও বলে উঠলেন, তোমার সত্যিটা সকলের কাছে বলতে আমার খুব বেশি সময় লাগবে না। বাঁচতে চাইলে খুব শীঘ্রই এখান থেকে চলে যাও। তোমাকে আমার সহ্য হচ্ছে না। মহুয়ার এমন কথায় ভীষণ রাগ হলো মেহেরাব শিকদারের। তবে সেই রাগকে প্রকাশ করলো না, বরঞ্চ তাচ্ছিল্য করে বলে, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর পড়ার বাকিটাই কি রেখেছো? এই, তুমি আমার চোখের সামনে থেকে দূর হও তো। পুরনো ক্ষত আবার তাজা করতে এসেছে। এবার কিন্তু আমি চুপ থাকবো না। মুখ থেকে টু শব্দ বের হলে খুন করে রেখে দেব। ডক্টর মেহরাব শিকদার বুঝি ভয় পেয়েছে? ভয়? তাও আবার আমি? তোমার সব অন্যায় পাপের শাস্তি তোমাকে ইহকালে পেয়ে যেতে হবে। বউ বাচ্চা দেখে মুখ তুলে তাকাতে পারবে তো? কোনো সত্যের মুখোমুখি আমি ওদের হতে দেব না। আমি যতই চেষ্টা করো, সত্যিটা একদিন সবার সামনেই আসবে। সেদিন কোথায় মুখ লুকাবে? মেহেরাব শিকদার এদিক সেদিক তাকালেন। কাউকে দেখতে না পেয়ে মহুয়ার গাল চেপে ধরলেন রুক্ষভাবে। ব্যথায় চোখ মুখ কুচকে এলো মহুয়ার। নিজে থেকে মেহেরাব শিকদারের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়ান, চেঁচিয়ে বলেন, চোখের সামনে থেকে দূরে চলে যেতে। মেহেরাব শিকদার আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। ভূমিকে নিয়ে ডাইনিং স্পেসে এসেছে প্রলয়। কাল সন্ধ্যার পর আর ঘর থেকে বের হয়নি মেয়েটা। মাধুরী রান্নাঘরে রয়েছেন। মোর্শেদ শিকদারের পাশে চেয়ারে বসলো প্রলয়। পূর্ণতা পুষ্পিতা সামনাসামনি বসেছে। ভূমি রান্নাঘরে গিয়েছে সাহায্য করার উদ্দেশ্যে। তাকে দেখে কিছু বললেন না মাধুরী, বরঞ্চ ভূমির হাতে জুসের গ্লাসটা ধরিয়ে দিলেন। রান্নাঘর থেকে প্রস্থান নেওয়ার আগেই বললেন, দ্রুত নিয়ে এসো। মাধুরী কথা অনুযায়ী ওনার পেছন পেছন ছুটল ভূমি। ফিরোজা সকলের প্লেটে অমলেট দিচ্ছেন। ভূমি পরোটা এগিয়ে দিতে লাগলো। খাওয়ার এক পর্যায়ে প্রলয় জিজ্ঞেস করল, অর্পণ কোথায়? দেখছি না যে। ফিরোজা বললেন, ও একটু বেরিয়েছে। খাওয়া রেখে পুষ্পিতা বলল, ওয়েট বড় ভাইয়া, তুমি কি ছোট ভাইয়াকে মিস করছো? পূর্ণতা বলল, ছোট ভাইয়া থাকলে তো আবেগেই কেটে দিত।
নিজেরাই কথা বলছে, নিজেরাই হাসছে। পূর্ণতা পুষ্পিতার কানে টেনে ধরলেন মাধুরী। সারাক্ষণ দুষ্ট মিলেই থাকে এদের। আজ মনে হচ্ছে দুটোর মাঝে কোনোটার থেকে কোনোটাই কম চঞ্চল না, দুটোই এক। পূর্ণতা মাঝে মাঝে শান্ত থাকে, কিন্তু পুষ্পিতাকে বুকে মেরে শান্ত করানো যায় না। পানি পান করলে প্রলয় দুই বোনের উদ্দেশ্যেই বলল, পাগলদের সঙ্গে কথা বললে আমি কখন পাগল হয়ে যাব? বড় ভাইয়া, তুমি আমাদের পাগল বললে? ভুল হয়েছে। কথাটা শুনে হা হয়ে গিয়েছিল পূর্ণতা পুষ্পিতা। প্রলয়ের পরবর্তী কথাটা শুনে চোখ ছোট ছোট করে তাকালো দুটোতেই। প্রলয় যখন বলল, পাগলি বলা উচিত ছিল। মুখ টিপে হাসছে ভূমি আর ফিরোজা। মাধুরী বললেন, তুমি খেতে বসে পড়ো ভূমি। ফিরোজা, তুইও বস। সফট মিউজিক বাজছে, শীতল পরিবেশ, রং বেরঙের মরিচ বাতি জ্বলছে। অর্পণ এরা মুখোমুখি বসে রয়েছে। আজ ভার্সিটি যায়নি, কলেজ রোডের পাশেই একটা রেস্টুরেন্টে এসে বসেছে। খাবার আর কোল্ড কফি অর্ডার দেওয়া হয়েছে। চুপ করে বসে রয়েছে ইরা। নীরবতা ভেঙে অর্পণ জিজ্ঞেস করলো, এত তাড়াহুড়ো করে ডেকে আনার মানেটা কি? কেন? আমার সঙ্গ বুঝে আপনার ভালো লাগছে না? ইমোশনাল ব্ল্যাকমেল চলবে না, সরাসরি কথা বলো। আজ তো রোজ ডে, বান্ধবীরা সবাই কত কত ফুল পেয়েছে, আপনি আমাকে ফুল দেবেন না? তা আমি কেন তোমাকে ফুল দেব? আমি এখন অত শত ব্যাখ্যা দিতে পারবো না। আপনি ফুল কিনে দেবেন কিনা সেটাই বলুন। চলো, ফুল কিনে দিচ্ছি। অল্পতেই খুশি হয়ে গেল ইরা। মুখে লেপ্টে রয়েছে তৃপ্তিকর মিষ্টি হাসি। অপলক নেত্রে চেয়ে রইল অর্পণ। ইরা বলল, এভাবে তাকিয়ে থাকলে প্রেমে পড়ে যাবেন তো, তখন আপনাকে কে সামলাবে? প্রেমে পড়া কি এতই সোজা? তোমার প্রেমে পড়তে আমার বই গেছে। নারীর চোখ কি ফাঁকি দেওয়া যায়? যায় না বুঝি? অবশ্যই যায় না। প্রেমে পড়ার ব্যাপারটা একটা নারী খুব সহজেই ধরে ফেলতে পারে। তাই? এই চোখে তাকালে আপনি প্রেমে পড়তে বাধ্য। আচ্ছা, ওসব প্রেমের কথা বাদ। পড়াশোনা কেমন চলছে তোমার? যেমন দেখছেন। তোমার মতো গাড় তারা মেয়ে দুটো দেখিনি। দেখেননি তো কি হয়েছে, এখন দেখে নিন। ভারী দুষ্টু তুমি। নতুন কথা বলুন, পুরনো কথা শুনতে শুনতে আমি অভ্যস্ত। অর্পণ দুহাত জোর করে ইরার সামনে মাথা নোয়ালো। আবার ভুল হয়েছে বোন, তোমার পেছনে লাগা উচিত হয়নি। ইরা রেগে গে বলল, আমি আপনার কোন জন্মের বোন হই? আমার এতটা সুন্দর নাম আছে, সেই নামেই ডাকবেন। আরে রাগ হচ্ছে কেন? আমি কি রাগ হওয়ার মতো কিছু বললাম নাকি? অবশ্যই কফি অর্ডার দিন, গলা শুকিয়ে গেল। যেভাবে ঝগড়া করছো গলাতে শুকাবে। আপনি ঝগড়া করতে এসেছেন কেন বদলোক? তাহলে চলে যাই। তা তো যাবেনি, আমি কি আটকে রেখেছি নাকি? যান, চলে যান। না, যাব না, টায়ার্ড লাগছে। আপনি বড্ড তর্ক করেন। হার মেনে নিলাম। গুড গার্ল। চকিত দৃষ্টিতে অর্পণ তাকালো ইরার দিকে। জিজ্ঞেস করল, ওটা গার্ল নয়, বয় হবে। স্টুপিড। আপনি থাকুন, আমিই চলে যাচ্ছি। ইরা উঠে চলে আসতে নিলে অর্পণ তার হাত ধরে থামিয়ে দেয়। সে তো নিচু কি মজা করছিল। মেয়েটা অল্পতেই রেগে যায়, তাই তো রাগাতেও ভালো লাগে। অর্পণ বলল, আমাকে ডেকে নিয়ে কখন কোথায় যাচ্ছ? বেশি তর্ক করতে চাইছি না, তাই চলে যাচ্ছি। ইরাবতী কি হাঁপিয়ে গেলে? অর্পণের মুখে ইরাবতী ডাকটা শুনে অবাক হলো ইরা। ভীষণ রকমের অবাক। এই প্রথম ইরাবতী ডাকটা শুনে বেশ ভালো লেগেছে তার। অর্পণের মুখে ডাকটা অন্যরকম সুন্দর লাগলো যেন। রাতে বৈঠকখানায় মোর্শেদ শিকদার মাধুরী পাশাপাশি বসেছেন। প্রলয় আর অর্পণ দুজন দুই প্রান্তে বসেছে। বড়দের আলোচনায় পূর্ণতা পুষ্পিতাকে থাকতে দেননি মাধুরী। পরীক্ষা প্রায় চলে এসেছে। মেয়ে দুটোর মন খারাপ। বড় ভাইয়ার রিসিপশন, জন্মদিনে আনন্দ করতে পারবে না বলে প্রলয় ভূমির রিসিপশনের জন্য কার্ড ছাপানো হয়েছে। কাকে কাকে দিবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে মূলত। এখনো অনেক কিছু কেনাকাটা করা বাকি রয়েছে, সেই জন্য মোর্শেদ শিকদার বলেন, রিসেপশনের জন্য যা যা কেনার আছে কিনে নিয়ে প্রলয়। আজ দুপুরে তোমার মা ফিরোজা গহনা ঠিক করাতে দিয়ে এসেছিল। কথায় বিরতি নিয়ে মোর্শেদ শিকদার আবারও বললেন, ভূমিকে সঙ্গে নিয়ে যেও, ওর তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। প্রলয় কিছু বললো না, মনে মনে তো এটাই চাইছিল, ভূমিকে নিয়ে শপিং এ যাবে। মোর্শেদ শিকদার না বললেও ভূমিকে সে নিয়েই যেত। কিনো হাসলো প্রলয়। মাধুরী বলেন, বন্ধুদেরও বলবি কিন্তু, কেউ যেন বাদ না পড়ে। প্রলয় বলল, অর্পণ
ওদের আরো আগে বলা হয়ে গিয়েছে। চোখ ভাই তুমি তো 5G স্পিডে ছুটছো। গরম করেই তাকালো প্রলয়। মনে মনে একটা কথা বলতে খুব ইচ্ছে হলো তার, কিন্তু বড়দের মাঝে সেই কথাটা বললে শোভা পাবে না। কথাটা এমন ছিল আমার স্পিড সম্পর্কে তোর কোনো ধারণা নেই, চাইলেই বছর ঘুরতে না ঘুরতেই তোকে চাচ্চু বানিয়ে দিতে পারি। যে মনের কথাটা মনেই দাবিয়ে রাখলো। বলতে তো তার অনেক কিছুই ইচ্ছে হচ্ছে, কিন্তু যতই হোক তারও তো লাজ লজ্জার বালাই আছে। বিছানা গুছিয়ে ঘুমানোর বন্দোবস্ত করছে অর্পণ। এতক্ষণ বেলকুনিতে দাঁড়িয়েছিল একাকী, নিজেকে সময় দিতে ভীষণ ভালো লাগে তার। সময়ের পর সময় বয়ে যায়, মাঝে মাঝে এমনও হয়েছে অর্পণ বারান্দায় বসে রাত কাবার করে দিয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে মশা লাভ বাইট দিয়ে দেয়। ফোনে চার্জ লাগানো, এদিকে অর্পণ বিছানায় শুয়ে পড়েছে, ঘুম চোখ বুজে আসছে। তখনই বেহাইয়া ফোনটা বাজতে শুরু করলো অনবরত। এবার যেন আলসামি ঝেঁকে বসেছে, বিছানা ছাড়তে ইচ্ছেই করলো না। বিছানা যে বলছে আমাকে ছেড়ে যেও না সোনা, ধরিত্রীর সাধ্যি কোথায় তোমাকে আমার থেকে আলাদা করার। কিন্তু ওই যে নির্লজ্জ মোবাইল, কোনো খ্যাপা তার ঘুমের পিছু লেগেছে, সেও তো জানতে হবে অজ্ঞতা। বিছানা ছাড়তে বাধ্য হলো অর্পণ। বিছানাটা যেন আবার ফিসফিসিয়ে বলল, তুমিও আমাকে ঠকালে, তোমার আমার ভালোবাসার কেউ মিনি নিল না। হোয়াটসঅ্যাপের উপর থেকে ফোনটা নিয়ে বিছানা গিয়ে বসলো অর্পণ। স্ক্রিনে সেই একই নাম ইরাবতী। সমস্ত বিরক্তিভাব মূর্ছে গেল। প্রাপ্তবয়স্ক আঁখি পল্লব হতে ঘুম পালিয়েছে, চিত্ত চাঞ্চল্য হাস্যজল হয়ে উঠল মুখটা। তবুও কঞ্চ খাদে নামিয়ে অর্পণ জিজ্ঞেস করল, এতবার কল দিচ্ছ কেন? এত রাতে একটা মেয়ে একটা ছেলেকে কেন কল দেয় জানেন না বুঝি? আবেগ দিয়ে জীবন চলে না ম্যাডাম। চলবে না কেন? অবশ্যই চলবে। তাহলে অপেক্ষা করতে হবে, পারবেন তো ম্যাডাম? কি মনে হয় আপনার? আমার মনে হয় দিয়ে কি হবে, তোমার মুখই শুনি। ইরা চোখ বন্ধ করে বলল, আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি, শুধু শেষ অবধি আপনি থেকে যাবেন। ফোন কানে রেখে কোলবালিশটাকে জড়িয়ে ধরল অর্পণ। পূর্ণবার কিছু বলার ইচ্ছে হলো না। খানিকটা সময় নীরবতায় কাটুক। অপর প্রান্ত থেকে গুনগুন ধ্বনি ভেসে আসছে। গুনগুনানো উপলব্ধি করলো অর্পণ। তার মনে পড়ল প্রলয় ভূমির রিসেপশনের কথা ইরাকে জানানো উচিত। বুধবারে ভাইয়ার ভূমির রিসেপশনের আয়োজন করা হবে। তোমাদের বাড়িতে হয়তো বাবাই নিমন্ত্রণ করে আসবেন। বাবা তো তোমাদের বাড়িতে রয়েছেন। হ্যাঁ, ভাইয়া জানিয়েছিল। তা ম্যাডাম এত রাত জাগলে চলবে? ঘুমাতে হবে তো, এরপর চোখে নিচে ড্রাগ চালকে পড়ে যাবে। তখন বুঝি আমাকে আহার পছন্দ করবেন না আপনি? মেয়েরা যে বুঝে কম লাফায় বেশি, এটাই তার প্রমাণ। আমার সঙ্গে সঙ্গে সমস্ত নারী জাতিকে অপমান, এ আমি কিছুতেই সহ্য করব না, কদাপি নহে। আমার এত বড় সাহস আছে নাকি? একটাকে সামলাতে হিমশিম খাচ্ছি, পুরো নারী জাতিকে কি করে সামলাবো? করিডোরে পায়চারি করছেন মেহরাব শিকদার। ঘুম আসছে না কিছুতেই না। চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে। এতকাল পরে অতীত আবার কেন সামনে এসেছে। চোখের সামনে নিজের বিনাশ দেখতে পারবেন তিনি না, যে করেই হোক এই সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে হবে, অতীত মুছে ফেলতে হবে। কিন্তু কিভাবে কি করা উচিত বুঝেই উঠতে পারছেন না কিছুই তিনি। ফিরোজার নাম্বার থেকে কল আসতেই সমস্ত চিন্তা বাদ মাথা থেকে ছেড়ে ফেলেছেন মেহরাব শিকদার। উচ্ছ্বাস নিয়ে ফোন রিসিভ করলেন তিনি। ওপাশ থেকে প্রিয় অর্ধাঙ্গিনীর কণ্ঠস্বর ভেসে এল, কবে আসবে তুমি? সবে একটা দিন হলো। আমার মনে হচ্ছে এক যুগ হয়ে গিয়েছে। একটু থেমে তোমাকে একটা কথা বলি। আমাকে কিছু বলার জন্য অনুমতি লাগবে বুঝি? তোমাকে না জানিয়ে আমি 2 জোড়া ঝুমকো গড়াতে দিয়েছি। অবাক হয়ে মেহরাব শিকদার শুধালেন, হঠাৎ? এক জোড়া ভূমির জন্য আর আরেক জোড়া আমার অপূর্ণের বউয়ের জন্য। আমার বউয়ের জন্য কিছু বানাতে দাও রে। সজ্জলি হেসে ফিরোজা বললেন, থাক, তুমিও না। আমি আবার কি করলাম? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। এই তুমি আমাকে বুড়ো বললে? একমাত্র ছেলেকে এখনো বিয়ে করলাম না, নাতি নাতির মুখ দেখালাম না, আর তুমি আমাকে বুড়ো বলে আখ্যাতা করলে? অবশ্যই। আচ্ছা, খেয়েছো তুমি? এখানে সব ঠিকঠাক তো? হ্যাঁ, আমি খেয়েছি, আর এখানে সব কিছুই ঠিকঠাকই। তুমি আরশের বাবা মাকে নিমন্ত্রণ জানিয়ে। কিসের? পাহাড়ে
প্রলয় ভূমির রিলেশনের কথা ভুলে গেলে তুমি? তো কিছুর মাঝে বেমালুম ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমি ওনাদের বলবো। আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল মেহরাব শিকদার। রাত হচ্ছে, সময় 12টার কাছাকাছি। গ্রামে এটাই গভীর রাত, সবকিছু নিস্তব্ধ। মাঝে মাঝে উদূরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে। গ্রীবাভঙ্গি পরিবর্তন হয়েই মহুয়াকে দেখে কিছুটা ঘাবড়ে গেলেন মেহরাব শিকদার। এদিকে তিতপুরি কেটে মহুয়া শোধালে, বউয়ের সঙ্গে কথা বলছিলে বুঝি? পাল্টা প্রশ্ন করলেন মেহরাব শিকদার। আরে পাচ্ছিস বুঝি? ওসব আড়ি পাতা আমার স্বভাব নাই। সামনে দিয়ে যাচ্ছিলাম, কথাগুলো কানে এলো। আমার তো অন্য কিছু মনে হলো। তোমার মনে হওয়া দিয়ে আমার কাজ নেই। সে যাগে, একটা কথা না বললেই নয়। ফ্রিজগুলো উঁচিয়ে মেহরাব শিকদার শোধালেন, কি কথা? তোমার ভবিষ্যৎ নিয়ে আমার খুব আফসোস হচ্ছে। কথাটা বলে থামলেন মহুয়া। কিছুটা ফিসফিসিয়ে বললেন, ঘরে বউ বাচ্চা রেখে পরকীয়া করেছো, সেটা যদি তোমার বউ জানে, ভাবতে পারছো কি হবে তোমার? সত্যিটা জানার পর এত ভালোবাসা টিকে থাকবে তো? এই কথা ভাবতেই তো আমার পৈশাসিক আনন্দ হচ্ছে। তোমাকে নিয়েও আমার খুব আফসোস হচ্ছে। তোমারও আফসোস হয় বুঝি? কেন হতে পারে না বুঝি? এই যে আমার আফসোস হচ্ছে, আমার পরিণতি দোষ লক্ষণ দেখার জন্য তুমি থাকবে না? মেরে ফেলবে বুঝি আমাকে? ডক্টর মেহরাব শিকদার বুঝি খুব বেশি ভয় পেয়ে গিয়েছে? আমার আরও একটা আফসোস হচ্ছে। সুযোগ আছে, সকল আফসোস বলে দাও। 19 বছর আগে তোমাকে আমার পথ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে কাহিনী এত দূর গড়াতো না। তাচ্ছিল্য করে হাসলেন মহুয়া। মেহরাব শিকদার আর এক মুহূর্ত দাঁড়ালেন না সেখানে। করিডোর থেকে প্রস্থান নিলেন। মহুয়ার ঠায় দাঁড়িয়ে রইল। রাত 12:30। কাজটা আপনি ঠিক করছেন না নাজিম চৌধুরী। আমি বরাবরই রাজনীতি আর ব্যক্তিগত জীবনকে আলাদা রেখেছি। আমি চাইছি না আপনি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করুন। রাগে শরীর কাঁপছে, কিছুতেই সেই রাগে বই প্রকাশ করতে পারছে না প্রলয়। সর্বস্ব দিয়ে ফোনটাকে মেঝেতে আছড়ে মেরেছে সে। নীলছে জ্যোৎস্নার আলো এসে লুটুপুটি খাচ্ছে মেঝেতে, কিন্তু আফসোস, আধারিয়া বারান্দায় ভাঙা ফোন কোথাও দেখা গেল না। অতিরিক্ত রাগ দাবিয়ে রাখতে না পেরে একের পর এক সিগারেট ধরিয়ে যাচ্ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরের কোথাও প্রলয়কে দেখতে পেল না ভূমি। এই তো কিছুক্ষণ আগে বিছানায় শুয়েছিল লোকটা। ভূমি বারান্দার দিকে গিয়ে দেখলো প্রলয় সেখানে। তার দরজার সামনে দাঁড়িয়ে ভূমি তাকে ডাকলো, প্রলয় শুনছেন? ঘুমাবেন না? এর কাছ থেকে প্রত্যুত্তর পেল না ভূমি। বোকা মেয়েটা বুঝতেই পারলো না তার স্বামী রেগে রয়েছে। সে আবারও জিজ্ঞেস করলো, শুনছেন? রাগ তখন মাথায় চড়ে বসেছে। ভূমির কাছ থেকে লাইপে প্রলয় তেড়ে এলো। চোখ দিয়েই অগ্নিপাত হচ্ছে। প্রলয় ছিঁচিয়ে উঠলো সঙ্গে সঙ্গে। অন্তরাত্মা কেঁপে উঠলো ভূমির। নেত্র যুগল অশ্রু প্লাবিত হলো। খুব কাঁদতে ইচ্ছে করছে ভূমির। গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। মুখ ফিরিয়ে ভূমি ঘরের ভেতর চলে এলো। ঘরের লাইট অফ করে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়লো ভূমি। খুব অভিমান হয়েছে তার। বিনা দোষে তাকে ধমক দিয়েছে। এত সহজে তো ক্ষমা করবে না সে। এরপর শত চেষ্টা করেও ভূমিকে নিজের দিকে ফেরাতে পারল না প্রলয়। মেয়েটা তার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। তখন অতিরিক্ত রাগ থাকায় ভূমিকে একটা ধমক দিয়েছিল। সঙ্গে সঙ্গে মেয়েটা কেঁদে দিয়েছিল। হয়তো ভয় পেয়েছে। প্রলয়ের রাগের সঙ্গে তো মেয়েটা পরিচিত নয়। পুরুষ মানুষ সারা দুনিয়ার কাছে ভাগ হয়ে থাকলো, স্ত্রীর কাছে ভেজা বেড়ারি হয়ে যায়। ভূমির অভিমান ভাঙাতে পেছন থেকে জড়িয়ে ধরল প্রলয়। খুব নির্ভীতে এই ভূমির গ্রীবায় উষ্ণ অধৈর্য ছোঁয়ালো। কানের কাছে ফিসফিসিয়ে বলল, এভাবেই অভিমান করে থেকো, আমি প্রতিদিন তোমার অভিমান ভাঙাবো। তবুও মান ভাঙল না ভূমির। মেয়েটা সেই মুখ ফিরিয়ে রেখেইছে। পরপরই সে ভূমিকে লজ্জায় ফেলতে প্রলয় আবার বলল, কাঙ্ক্ষিত সেই দিনটার জন্য নিজেকে তৈরি করে ভূমিকন্যা। আমি বেশ বড়সড় উপহার চাই। প্রলয়ের কথাটা স্বাভাবিক ছিল না। উষ্ণ নিঃশ্বাস এখনো গ্রীবায় অনুভূত হচ্ছে। চিত্ত ব্যাকুল হয়ে উঠেছে ভূমির। ত্রিমত্রিম মাদল বেশ উপলব্ধি করছে সে। কথাটা রেশ এখনো রয়ে গিয়েছে। সে তো অবুঝ নয়। প্রলয়ের বলা প্রত্যেকটা কথা সে বুঝেছে। লোকটা এতটা কবে বদলে গেল? আগের মতো গম্ভীর নেই কেন? পরক্ষণে মনে পড়ল কিছুক্ষণ আগে তার উপর চেঁচিয়েছে। সকালে ঘুম থেকে উঠে ভূমিকে কোথাও দেখতে পেল না প্রলয়। সেই যে কাল রাতে অভিমান করে বসেছিল এখনো তা অব্যাহত রয়েছে। মেয়েটা সকালে তাকে ঘুম থেকে ডাকেনি পর্যন্ত। বিছানায় থম মেরে বসে রইল প্রলয়।
ভাবছে কিভাবে বইয়ের ভাঙানো যায় অভিমান। পরক্ষণেই ভাবলো ঘরটা অন্তত আছে গুছিয়ে রাখো, তাহলে যদি একটু মন গলে। চট করে বিছানা ছেড়ে নামলো প্রলয়। বালিশে চাদর ঠিকঠাক করে বিছানায় ঝাড় দিল। এলোমেলো করে রাখা নিজের শার্ট পাঞ্জাবি বিনে রাখলো, এগুলো আধোয়া। ড্রেসিং টেবিলের এলোমেলো ছিল, সেটাও গুছিয়ে নিল প্রলয়। এরপর বারান্দায় গেল সে। গাছে অনেকগুলো গোলাপ ফুটেছে আজ, কাল তো শুধু একটা হলুদ গোলাপ ফুটেছিল, আজ যেন ফুলের সমারোহ। ফুলগুলো দেখে খুব হাসি ফুটে উঠলো মুখে প্রলয়ের। রান্নাঘরের সমস্ত কাজ একা হাতে করছে ভূমি, ঘরে যেন যেতে না হয় সেই জন্য। সকল কাজে নিজের দায়িত্বে নিয়েছে আজ। বৈঠকখানার আশেপাশে ঘুরঘুর করছে প্রলয়, মাঝে মাঝে রান্নাঘরের দিকে উকিঝুঁকি দিচ্ছে। সোফায় বসে রয়েছেন মোর্শেদ শিকদার, মাধুরী, ফিরোজা এবং অর্পণ উপস্থিত। বাকিরা মিটমিট করে হাসছে। ফিরোজা বুঝতে পেরে নিজ থেকেই বলেন, তুমি এখন ঘরে যাও, আমি বাকি কাজ করে রাখছি। আমি এখানেই থাকি চাচিমা। ফিরোজার সঙ্গে চোখাচোখি হলো প্রলয়। লজ্জায় মাথা নিচু করে সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল, হয়তো নিজের ঘরে গিয়েছে। ক্ষীণ হাসলো ফিরোজা ভূমিকে, আবারও বললেন, তোমার এখানে থাকতে হবে না, এদিকটা আমি সামলে নিব। প্রলয় হয়তো ঘরে গিয়েছে, দেখো ওর কি কি লাগে, আর এখানে তো সাবিনা আছেই। আচ্ছা চাচিমা। ঘরে ক্রমাগত পায়চারি করছে প্রলয়, অপেক্ষা করছে ভূমি কখন আসবে। মেয়েটা কাল থেকে তাকে ইগনোর করছে, দেখেও যেন দেখছে না। ঘরে আসুক, মজা দেখাবে, মনে মনে এটাই পরিকল্পনা করছে। এরই মাঝে ভূমি ঘরে প্রবেশ করল। প্রলয় কিছুটা ভাব নিয়ে বিছানায় চুপ করে বসে রইল, কোনো রকম অনুভূতি ব্যক্ত করল না। ভূমি একবার তাকালো প্রলয়ের দিকে, এরপর আলমারির দিকে অগ্রসর হলো। আলমারি থেকে প্রলয়ের জন্য সাদা পাঞ্জাবি বের করে বিছানায় এনে রাখলো। এবার নীরবতা কাটিয়ে প্রলয় বলে উঠল, শপিংয়ে যাব, ঝটপট তৈরি হয়ে নেবে, দুপুরে ওই দিকটায় জ্যাম থাকে। ভূমি কিছুই বলল না, কাল রাতের কথা ভুলে যায়নি সে। মিষ্টি মিষ্টি কথা বলা লোকটা তার উপর চেঁচিয়েছে, কই আম্মা তো কখনো তার উপর চেঁচামেচি করে না। বাবা থাকলে নিশ্চয়ই এমন করতেন না, তাহলে তিনি কেন এমন করবেন? অভিমান হয়েছে ভীষণ। মেয়েটার নিস্তব্ধতায় আবারও রাগ চড়তে শুরু করলো প্রলয়ের মস্তিষ্কে। কণ্ঠস্বর খাদে নামিয়ে ভূমিকে শুধালো, কি হলো, কথা বলছো না কেন? ভূমি স্বাভাবিক জবাব, আপনি আমার উপর চেঁচিয়েছেন। তখন মাথায় রাগ চেপে গিয়েছিল, কিন্তু এখন তো আমি সরি বলছি, রাতে একটু বেশি রাগ করে ফেলেছিলাম। সেই রাগটা কি আমাকে নিয়ে? তাহলে একদমই না, তোমার উপর রাগ করা যায় না। পাল্টা প্রশ্ন করলো ভূমি। তাহলে অফিসিয়াল লাইফ আর পার্সোনাল লাইফ দুটোকে আমি মিলাতে চাইছি না। ভূমি বুঝলো প্রলয় তাকে ওই ব্যাপারে কিছু বলতে চাইছে না, তাই সেও আর কিছু জিজ্ঞেস করলো না। বিছানায় বসে রয়েছে আর ভূমি বিছানার অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। এবার প্রলয় নিচ থেকে এগিয়ে এসে জড়িয়ে ধরল ভূমিকে। মেয়েটা কোনো রকম বিরক্তি করলো না, চুপটি করে মাথা রাখলো নির্প্রদ্য বক্ষস্থলে। হসপিটালে নিজের কেবিনে বসে রয়েছে অর্পণ। এখন একটু ব্রেক টাইম চলছে, বসে বসে বোর হচ্ছিল। তখন একবার ভাবলো ইরার সঙ্গে না হয় কথা বলা যায়, সময় কেটে যাবে। এই সময়টাতে ইরা হোস্টেলে থাকে। আর কোনো কিছু না ভেবে ইরার নাম্বারে কল লাগালো। কয়েকবার রিং হওয়া সত্ত্বেও কেউ ফোন রিসিভ করলো না। অর্পণ ভাবলো হয়তো ঘুমাচ্ছে, তাই আর বিরক্ত করলো না ইরাকে। ইউটিউবে প্রলয়ের একটা প্রেস কনফারেন্স ছিল, সেটাই দেখছে অর্পণ। মিনিট 5 পর ইরার নাম্বার থেকে কল এলো। রিসিভ না করে উল্টো কেটে দিয়ে নিজেই কল ব্যাক করলো অর্পণ। ইরাকে শুধালো, কল রিসিভ করছিলে না, কোথায় ছিলে? ওয়াশরুমে গিয়েছিলাম। ও আচ্ছা। কিছু কি বলবেন? হঠাৎ আয়োজন করে কল দিলেন। কাল একবার আমাদের বাড়িতে আসতে পারবে? ইরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? সকালে দেখলাম ভূমির মন খারাপ, তোমাকে দেখলে হয়তো ভালো লাগবে, হয়তো খুশিও হয়ে যেতে পারে। ওর খুশি নিয়ে খুব বেশি ভাবা হচ্ছে দেখছি। পূর্ণ পুষ্প যেমন আমার ছোট বোন, ভূমিকে তেমনই ছোট বোনের মতোই দেখি। তার উপর ওর সঙ্গে আমার ভাই জড়িয়ে আছে। ভূমি মন খারাপ দেখে আমার ভাইও গম্ভীর হয়ে রয়েছে। আচ্ছা মশাই, চিন্তা করবেন না, আমি কাল সকালে আসব। তবে আমাকে দেখে আপনার পরিবার কেমন প্রতিক্রিয়া করবে সেটা নিয়ে টেনশন হচ্ছে। তুমি কিছু চিন্তা করো না, আমার পরিবারের সবাই খুব ফ্রেন্ডলি। আমি রাতে বলে রাখবো সবাইকে। তাহলে তো কোনো সমস্যাই নেই। আচ্ছা আমি এখন রাখছি, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। মহুয়াকে নিজেদের ঘরে ডেকে এনেছে নাজমা। ওনার
কিছু কথা বলার আছে, যে কথাগুলো না বললেই নয়, খুবই গুরুত্বপূর্ণ কিছু। সত্যি তো ওনারও জানা প্রয়োজন। মহুয়া হাতের কাজগুলো সেরে শাহাদাত মোড়লের শয়ন কক্ষে এলেন। নাজমা ওনার জন্য অপেক্ষা করছেন। মহুয়া আসতে দেখে নাজমা বললেন, বসো। কথা অনুযায়ী মহুয়া বিছানায় বসলেন। নাজমা জিজ্ঞেস করলেন, মেহরাব শিকদারকে কি তুমি আগে থেকে চিনতে মহুয়া? নাজমার কথা শুনে অনেক খুবই অবাক মহুয়া। স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলেন, মহুয়া হঠাৎ এমন কথা বলছেন কেন ভাবি? কাল রাতে তোমাদের কথা আমি শুনেছিলাম। তোমরা কি একে অপরকে আগে থেকেই চেনো? আর লুকিয়ে রাখলেন না, সব কথা বলে দিলেন নাজমাকে। সঙ্গে ওয়াদাও করিয়ে নিয়েছেন যেন এই কথা অন্য আর কেউ না জানে। সব কথা শোনার পর ঘৃণায় চোখ মুখ কুচকে এলো নাজমার। মেহরাব শিকদারকে কত ভালোই না মনে করেছিলেন তিনি, তবে এই ভালো মানুষের মুখোশের পেছনে রয়েছে এক নির্মম সত্যি। আর সত্যি এটাই যে ভূমি মেহরাব শিকদারের মেয়ে। তবে তিনি কেন এটা স্বীকার করছেন না? এইসব কথার মাথায় ঘুরপাক খাচ্ছেন নাজমার। মহুয়াকে তিনি কিছু জিজ্ঞেস করলেন না, আর বিছানায় বসে ক্রমাগত কাঁদছেন। নাজমা নিজে থেকেই বলেন, ভূমি যেদিন এই সত্যিটা জানতে পারবে, ভাবতে পারছো কি হবে? যেই বাবাকে কখনো চোখেই দেখেনি ভূমি, তার প্রতি অগাধ ভালোবাসা। আমি কি করে সত্যিটা বলে মেয়েটার মনের আঘাত দিতে পারি? এটা যে আমি কখনোই করতে পারবো না। মেয়েটা যখন আমাকে জিজ্ঞাসা করতো আমার বাবা কোথায় আম্মা, তখন আমি মুখ ফুটে সত্যিটা বলতে পারতাম না। একটু ভালোবাসা পাওয়ার জন্য আমার মেয়েটা ছটফট করতো। শুধু মায়ের ভালোবাসাই যথেষ্ট নয়, একটা সন্তানের জন্য বাবা মায়ের ভালোবাসা দুটোই প্রয়োজন। আমার মেয়েটা আজও অপেক্ষা করে তার বাবা একদিন আসবে, কিন্তু ভূমি তো এটাই জানে না যে সে তার বাবার কাছে পাশেই ঘুরে বেড়াচ্ছে। মেহরাব শিকদারও জানে না যে ভূমি ওনার সন্তান। সত্যি কোনোদিন চাপা থাকে না মহুয়া, সত্যিটা একদিন সবাই জানবে। তার আগেই উচিত ভূমিকে সব সত্যি জানিয়ে দেওয়া, তাহলে হয়তো মেয়েটা একটু কষ্ট কম পাবে। আমি প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করছি, কিছুতেই পারছি না মেয়েটাকে এত বড় দুঃখ মুখোমুখি করতে। আমার মেয়েটা যে বড্ড কোমল। আর একটা কথা তোমাকে জানানোর আছে। কি কথা ভাবি? আমাদের সবাইকে শহরে যেতে হবে, তোমাকেও যেতে হবে। প্রলয় আর ভূমির রিসেপশনের আয়োজন করা হবে। মেহরাব শিকদার কিছুক্ষণ আগে আরশের বাবাকে জানিয়েছিলেন। ভাবলাম তোমাকেও বলে দেই, তখনই কাল রাতের কথাটা মনে পড়লো, তাই তোমাকে ডেকে আনলাম। আমি শহরে গেলে যে মেহরাব শিকদার জেনে যাবে ভূমি ওনারই মেয়ে। আমি কিছুতেই এই সত্যিটা ওনার সামনে আনতে দিতে চাচ্ছি না। হতে পারে এই সত্যি জানার পর উনি আমার মেয়েকে কখনোই সুখী হতে দেবে না। তুমি আমাদের পরিবারের একজন সদস্য, তাই তুমি আমাদের পরিচয়ে যাবে। কোন ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। বেশ অনেকগুলো গাড়ির লম্বা লাইন জমেছে। রাস্তার অপর প্রান্তের গাড়িগুলো সাই বেগে ছুটে যাচ্ছে। যেই জ্যামের ভয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হলো, সেই জ্যামের মধ্যেই পড়তে হলো দুজনকে। প্রলয়ের রাগ লাগছে ভীষণ, তবে তা প্রকাশ করছে না। না পাছে এই মেয়েটা আবার অভিমান করে বসে। এখনো চুপটি করে পাশের সিটে বসে রয়েছে ভূমি, মাথা হেলিয়ে দিয়ে রেখেছে। ভূমির কি অস্বস্তি হচ্ছে? নিকাব পরে রয়েছে বিদায় বুঝতে পারছে না প্রলয়। তবুও ভাবনার মাথায় আসতে জিজ্ঞেস করলো, গাড়িতে অস্বস্তি হচ্ছে তোমার? এসি চালিয়ে দেবো? কোন রকম ভনিতা না করেই ভূমি বলে ফেলল, জানালাটা খোলা যাবে? প্রলয় প্রত্যুত্তর করলো না, গাড়ির জানালা খুলে দিল। সাই বেগে বাতাস গাড়িতে প্রবেশ করেছে। এখন কিছুটা ভালো লাগতে শুরু করেছে। এতক্ষণ গুমট অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল যেন দম আটকে আসছে। সঙ্গে সঙ্গে হাত মোজা খুলে ফেলো, নিকাবও তুলে ফেললো। প্রলয় তা দেখে বলল, জানালাটা বন্ধ করে এসি চালিয়ে দেই। ভূমি মুখ তুলে তাকালো প্রলয়ের দিকে। ঘন আঁখি পলক ঝাপটে সায় জানালো। ভূমির চোখের ভাষা বুঝতে পেরে প্রলয় সেটাই করল। জ্যাম ছুটতেই শুরু করেছে প্রলয়। গাড়ি চালানোর মনোযোগ দিল। সফট মিউজিক বাজছে, মাঝে মাঝে গুনগুন করছে প্রলয়। গাড়িতে চড়ার অভ্যেস নেই ভূমির, কেমন গা গোলাচ্ছে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। বেশ অনেকটা সময় পর একটা শপিং মলের সামনে এসে গাড়ি থামালো। চোখে চশমা ঠিক করে সঙ্গে সঙ্গে মাস্ক পরে যাতে কেউ তাকে চিনতে না পারে। শপিং মলের বাহিরে লোক সমাগম ভীষণ। ভিড় অতিক্রম করে ভূমিকে নিয়ে শপিং মলের ভেতরে প্রবেশ করল প্রলয়। শাড়ি লেহেঙ্গার দোকান ৩য় তলায়। এক্সিলেটারের সামনে এসে দাঁড়িয়ে পড়ল ভূমি। সে এসে দাঁড়িয়েছে একদম প্রলয়ের পেছনে।
পাশে ভূমিকে দেখতে না পেয়ে পেছন ফিরে তাকালো প্রলয়। এভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, দাঁড়িয়ে পড়লে যে কোনো সমস্যা? চলন্ত সিঁড়িতে আমি কখনো উঠিনি, অস্বস্তি হচ্ছে, ভয় করছে। ভূমি সহজ স্বীকারোক্তি। প্রলয় তার হাতখানা শক্ত করে ধরল। ভয়ে মেয়েটার হাত কাঁপছে খুব করে অনুভব করলো প্রলয়। দুজনেই পায়ে পা মিলে এগিয়ে গেল। প্রলয় সংস্পর্শে এসে ভূমি সকল পায়ে কেটে গেল। শাড়ি লেহেঙ্গার দোকানে ঢুকে মুখ থেকে মাস্ক খুলে ফেলল প্রলয়। তাকে দেখেই দোকানের লোকটা সালাম জানালো, তবে প্রলয়ের সঙ্গে বোরকা পরিহিত রমণীকে কেউ চিনতে পারল না। অবাক হয়ে তাকিয়ে রইল সবাই। সকলের এইভাবে তাকিয়ে থাকায় খুব অস্বস্তি হতে শুরু করলো ভূমির। প্রলয় এখনো তার হাতটা ধরে রেখেছে। দোকানি নিজেই থেকে শুধালেন, স্যার চা নাস্তা কিছু নেবেন? এই স্যারের জন্য নাস্তার ব্যবস্থা কর। আপনি ব্যস্ত হবেন না প্লিজ, ম্যাডামের জন্য লেহেঙ্গা, শাড়ি আর টপস দেখান। একটু তাড়াতাড়ি করলেই ভালো হয়, আমার একটু তাড়া আছে। দোকানি ব্যস্ত ভঙ্গিতে বললেন। আচ্ছা স্যার। দোকানি কর্মচারী আরেকজনকে নির্দেশ দিলেন প্রলয়ের কথা মতো সব কিছু সামনে নিয়ে আসতে। একে দেখে মেরুন রঙা লেহেঙ্গা খুব পছন্দ হলো প্রলয়। নিশ্চয়ই তার প্রেয়সী এই লেহেঙ্গাতে ভারী সুশ্রী দেখাবে। লেহেঙ্গাটা সাইড করে রাখলো। গুনে গুনে বেশ কয়েকটা শাড়ি নিল। প্রলয়ের পছন্দ আছে বলতে হবে, ভূমিরও পছন্দ হয়েছে। বেশ কয়েকটা টপস আর থ্রি পিসও কিনে দিল। বিয়ের পর এই প্রথম প্রলয় ভূমির জন্য নিজে পছন্দ করে কিছু কিনেছে। বেশ উচ্ছ্বাসিত সে। মেইলি শপিং করার মাঝে উত্তেজনা কাজ করছে তার। ভূমিকে জিজ্ঞেস করল, তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ না হলে আমরা চেঞ্জ করে নিতে পারি। ভূমি দ্রুত ঘাড় দুপাশে ঝাঁকালো, যার অর্থ তার এগুলো পছন্দ হয়েছে। ভূমি চঞ্চল স্বীকারোক্তিতে ক্ষীণ হাসল প্রলয়। এরপর সবগুলো জিনিস দোকানদারকে প্যাক করে দিতে বলল। এরপর নিজের জন্য শার্ট, পাঞ্জাবি আর রিসেপশনের শেরওয়ানি কেনার জন্য অন্য দোকানে গেল। আগের ভঙ্গিতেই ভূমির হাত শক্ত করে ধরে রাখলো। মেকআপের আড়ালে মুচকি হাসলো ভূমি। জীবনকে নিয়ে ভীষণ তৃপ্তি হচ্ছে তার। আল্লাহ তাআলা তাকে একজন যোগ্য জীবনসঙ্গী বেছে দিয়েছে। মনে মনে শুকরিয়া আদায় করলো ভূমি আল্লাহর নিকট। বিছানায় ঘাপটি মেরে বসে রয়েছেন মাধুরী। কিছুক্ষণ আগেই মায়ের সঙ্গে কথা বলেছেন তিনি। মায়ের সঙ্গে মূলত কথা বলে মুখটা গম্ভীর করে রেখেছেন। রিসেপশনে ওনার মা আসতে পারবেন না, সোজা সাপটা জানিয়ে দিয়েছেন। প্রলয়ের এমন হুট করে বিয়েটা করাটাতে কিছুতে সমর্থন করছেন না তিনি। বড় নাতির বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল ওনার। ভেবেছিলেন কনিষ্ঠ নাতনি অর্থাৎ ভাসুরের ছেলের ঘরে নাতনির তৃপ্তির জন্য বিয়ের প্রস্তাব রাখবেন, কিন্তু তার আগেই যা হওয়ার হয়ে গেল। চিন্তায় মগ্ন মাধুরী তার উপর গহনাগুলো নাকি ঠিক করতে কিছুদিন সময় লাগতে পারে। চেনা জানা জুয়েলার্স দোকানেও দেওয়া সত্ত্বেও দেরি হচ্ছে। এখনো অনেকে নিমন্ত্রণ করা বাকি, অনেক কেনাকাটা বাকি। এরই মধ্যে মায়ের কাছ থেকে এমন একটা কথা শুনে শান্তি লাগছে না ওনার। তিনি তো প্রলয়ের বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন, তা কি আর পূরণ হলো? মানুষ সবসময় যা চায় তাই কি পায়? এই চাওয়া পাওয়া নিয়েই তো জীবন। এরপরও ছেলের মুখের দিকে তাকে সবটা মেনে নিচ্ছেন তিনি। এরই মাঝে ফিরোজা এলেন। সাবিনাকে দিয়ে ডাক পাঠিয়েছিলেন মাধুরী। গোসল করছিলেন বিধায় তখন আসতে পারেননি ফিরোজা। ঘরের ভেতর প্রবেশ করে শুধালেন, ভাবি আমাকে ডাকছিলে? হ্যাঁ, এরপর সবকিছু খুলে বললেন মাধুরী। ফিরোজা অত্যন্ত শান্ত স্বরে বললেন, এত তাড়াহুড়োর কিছু হয়নি ভাবি, হাতে এখনো 8 দিন সময় রয়েছে। নিশ্চয় ততদিনে মাকে আমরা রাজি করাতে পারবো। বিছানায় বসে থেকে মাধুরী বলছে, ভূমির মায়ের সঙ্গে তো কথা বলতে হবে। তা তো বলতেই হবে, আরশের পরিবারকেও তো নিমন্ত্রণ করতে হবে। শুনেছি আরশের ছোট বোন ইরানি কি ঢাকাতে কোনো হোস্টেলে থাকছে। আমি ভাবছি মেয়েটা যদি আমাদের বাড়িতে আসতো। হঠাৎ আরশের বোন আমাদের বাড়িতে আসতে যাবে কেন? ভাবি তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না, এত জিজ্ঞেস করার কি আছে? যখন যা মন চায় মুখ ফুটে বলে দিবি। আরশের বোন ইরাকে আমাদের অপূর্ণ পছন্দ করে। অপূর্ণকে কাল বলেছিলাম মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে। তাহলে কালই আসতে বল। আচ্ছা ভাবি।